আচ্ছা, আমরা যে রোজ এত কথা বলি, হাজার হাজার শব্দ ব্যবহার করি, কখনো কি মনে হয়েছে এই শব্দগুলো আসলে কি দিয়ে গড়া? চলেন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। বাংলা ভাষার একদম অন্দরমহলে ঢুকে এর আসল ভিত্তিটা খুঁজে বের করি। ভাবুন তো কি সহজে আমরা মা, বাবা বা বাংলাদেশের মতো শব্দগুলো বলে ফেলি, কিন্তু এর পেছনে যে একটা দারুণ সায়েন্টিফিক সিস্টেম কাজ করছে সেটা কি আমরা জানি? এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, একদম নিখুঁত একটা স্ট্রাকচার। চলেন আজ সেই রহস্যটাই খোলাসা করা যাক। ওকে, তাহলে একদম বেসিক থেকে শুরু করা যাক, কি বলেন? মানে ভাষার সবচাইতে ছোট, সবচাইতে ফান্ডামেন্টাল ইউনিটটা কি, সেখান থেকেই আমাদের এই জার্নিটা শুরু হবে। ভাষার এই যে সবচেয়ে ছোট ইউনিট, এটার নাম হলো ধ্বনি। সোজা কথায় আমরা মুখ দিয়ে যে সাউন্ডটা করি সেটাই। আর মজার ব্যাপার কি জানেন, একটা একা ধ্বনির কিন্তু কোনো মানে হয় না। এটা অনেকটা কি বলবো, ভাষার একটা ইনভিজিবল র মেটেরিয়ালের মতো। আর এই মেটেরিয়াল মানে আমাদের ফান্ডামেন্টাল সাউন্ড বা মৌলিক ধ্বনি বাংলা ভাষায় আছে মাত্র ৩৭টা। এর মধ্যে ৭টা হলো স্বরধ্বনি আর ৩০টা ব্যঞ্জনধ্বনি। একবার ভাবুন তো, জাস্ট এই ৩৭টা সাউন্ড মিলিয়েই বাংলা ভাষা লাখ লাখ শব্দ তৈরি হয়েছে। কি দারুণ ব্যাপার, তাই না? এই যে দেখুন, কি চমৎকার একটা তুলনা। ধ্বনিকে যদি ভাবা হয় রান্নার কোনো ইনভিজিবল ইনগ্রিডিয়েন্ট বা মশলার মতো, তাহলে বর্ণ হলো সেই মশলাটা চিনে রাখার জন্য লেখা একটা রেসিপি। মানে ধ্বনি কানে শোনা যায় আর বর্ণ চোখে দেখা যায়। সিম্পল। তো চলেন এবার এই অদৃশ্য ধ্বনি থেকে এর দৃশ্যমান রূপে যাওয়া যাক, মানে বর্ণমালায়। দেখা যাক এই সিস্টেমটা আসলে কিভাবে গড়ে উঠেছে। ধ্বনিকে লেখার জন্য আমরা যে সাইন বা সিম্বল ব্যবহার করি সেটাই হলো বর্ণ। এক কথায় বর্ণ হলো ধ্বনির একটা ভিজুয়াল আইডেন্টিটি, ওর লেখা চেহারাটা। আর একটা ভাষায় যতগুলো বর্ণ আছে সেগুলোকে সব একসাথে সাজালে যা হয় সেটাই হলো বর্ণমালা। এটা বলতে পারেন আমাদের লেখার জন্য একটা কমপ্লিট টুলকিট। এই যে এখানে পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের বাংলা বর্ণমালায় মোট বর্ণ হল ৫০টা। এর মধ্যে ১১টা স্বরবর্ণ আর ৩৯টা ব্যঞ্জনবর্ণ। এই দুটো ফ্যামিলি মিলেই আমাদের বর্ণমালাটা কমপ্লিট হয়েছে। চলেন এবার বর্ণমালার প্রথম ফ্যামিলি মানে স্বরবর্ণগুলোর সাথে একটু ভালো করে পরিচয় করা যাক। স্বরধ্বনি উচ্চারণ করার প্রসেসটা কিন্তু বেশ সোজা। আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা আসে সেটা মুখের ভেতরে কোথাও কোনো বাধা না পেয়ে যখন সরাসরি বেরিয়ে আসে তখনই স্বরধ্বনি তৈরি হয়। মানে আসল খেলাটা হলো বাতাসের এই ফ্রি ফ্লোয়ের। আচ্ছা, উচ্চারণ করতে কতটা টাইম লাগছে সেটার উপর বেস করে স্বরবর্ণগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। যেগুলোতে কম সময় লাগে সেগুলো হলো হ্রস্বস্বর, যেমন অ, ই। আর যেগুলোতে একটু বেশি সময় লাগে সেগুলো হলো দীর্ঘস্বর, যেমন আ, ই। এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের স্বরবর্ণ তো ১১টা, তাই না? কিন্তু ফান্ডামেন্টাল ভাওয়েল সাউন্ড বা মৌলিক স্বরধ্বনি কিন্তু মাত্র ৭টা। এই ৭টা কোর সাউন্ড দিয়েই কিন্তু বাকি স্বরবর্ণ আর যুক্ত স্বরগুলো তৈরি হয়। এইখানেই ধ্বনি আর বর্ণের আসল পার্থক্যটা ধরা পড়ে। ওকে, স্বরবর্ণ তো হলো। এবার চলেন বর্ণমালার বড় আর তুলনামূলকভাবে একটু কমপ্লেক্স ফ্যামিলি মানে ব্যঞ্জন বর্ণের জগতে ঢোকা যাক। ব্যঞ্জনধ্বনির ব্যাপারটা হলো স্বরধ্বনির ঠিক উল্টো। এখানে ফুসফুস থেকে আসা বাতাসটা মুখের ভেতরে কোথাও না কোথাও একটা বাধা পায়, একটা ফ্রিকশন হয় বা প্রেশার তৈরি হয়, আর এই বাধাই তৈরি করে ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনবর্ণ চেনার একটা খুব সহজ উপায় আছে, সেটা হলো বাতাসের প্রেশার। যে বর্ণগুলো বলার সময় মুখ থেকে অল্প বাতাস বেরোয় সেগুলো হলো অল্প প্রাণ, যেমন ক। আর যেগুলোতে বেশ জোর দিয়ে বাতাস বেরোয় সেগুলো মহাপ্রাণ, যেমন খ। মুখের সামনে হাত রেখে একবার ট্রাই করলেই কিন্তু তফাৎটা বোঝা যায়। আরেকটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্স হলো আমাদের গলার ভোকাল কর্ডের ভাইব্রেশন। ক বা খ বলার সময় গলায় হাত দিয়ে দেখুন, খুব একটা কাঁপুনি ফিল হবে না। এগুলোকে বলে অঘোষ বর্ণ। কিন্তু গ বা ঘ বলার সময় একটা পরিষ্কার ভাইব্রেশন বোঝা যায়। এগুলো হলো ঘোষ বর্ণ। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক টাইপের ব্যঞ্জনবর্ণ আছে, যেমন ধরেন শীষধ্বনি, কম্পনজাত ধ্বনি। মানে সব মিলিয়ে ব্যঞ্জনবর্ণের জগৎটা কিন্তু বেশ বড় আর ভ্যারাইটিতে ভরা। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে করে একটা ফাইনাল ছবিতে দেখার। চলেন আমাদের মুখের ভেতরের উচ্চারণের ম্যাপটা একবার দেখে নিই। শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু এটা সত্যি। প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করার জন্য আমাদের মুখের ভেতরে একটা একদম নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানা আছে। আর এই ঠিকানাটা ফলো করেই আমরা এত পারফেক্টলি এক একটা বর্ণ উচ্চারণ করি। এই যে এটাই হলো সেই মাস্টার প্ল্যান। দেখুন টেবিলের রোগুলো বলছে উচ্চারণটা কোথা থেকে হচ্ছে, কণ্ঠ, তালু, দাঁত নাকি ঠোঁট থেকে। আর কলমগুলো বলছে কিভাবে হচ্ছে, অল্প প্রাণ,
মহাপ্রাণ, ঘোষ নাকি অঘোষ। যেমন ধরুন ঘ বর্ণটা, এর ঠিকানা কি? এর ঠিকানা হলো কণ্ঠ, আর এটা একটা ঘোষ মহাপ্রাণ বর্ণ। কি অসাধারণ একটা সিস্টেম, তাই না? আর এই পারফেক্ট সিস্টেমটা ক থেকে ম পর্যন্ত মোট 25টা স্পর্শ ব্যঞ্জনধ্বনিকে একদম লজিক্যালি সাজিয়ে দিয়েছে। প্রত্যেকটা বর্ণের নিজস্ব জায়গা, নিজস্ব পরিচয় এখানে ক্রিস্টাল ক্লিয়ার। শেষ পর্যন্ত এই পুরো স্ট্রাকচারটা আমাদের কি দেখালো? এটাই যে আমরা রোজ যে এত কথা বলি তার পেছনে একটা গভীর আর খুব সুন্দর সায়েন্টিফিক লজিক কাজ করে। এটা কিন্তু ভাষার এক অসাধারণ বিউটি। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, ভাষার এই যে এত নিয়ম, এত স্ট্রাকচার, এগুলো কি আমাদের ভাবনাকে আটকে রাখে, নাকি এই নিয়মগুলো আছে বলেই আমরা আমাদের ভাবনাগুলোকে গুছিয়ে সুন্দর করে প্রকাশ করার স্বাধীনতাটা পাই? এই প্রশ্নটা ভাবার জন্য রইল।